যাবেন আব্বা, তাড়াতাড়ি যাবো। একটু তাড়াতাড়ি করো, তুমি আমারে বলতা যে এত সময় কম, আমি আরো তাড়াতাড়ি তোমাকে রেডি করে দিতাম। আরে তুমি আবার ছেলেটারে নিয়ে আইছো, এটা ঠিক করলা কাজটা? না, আসবো না আব্বা। মা দাও। আসি বাবা, তোমার জন্যই আমি বিদেশে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? বাই। আব্বা তাহলে আসলাম, ভালো থাকেন। নিজের খেয়াল রাখবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, রাত জাগার দরকার নাই, প্রয়োজন ছাড়া প্রতিটি মুহূর্তে আমাদের কথা মনে রেখো, আমাদেরকে স্মরণ কইরো, দেখবা তোমার আর খারাপ লাগবো না। বাজান, শরীরের দিকে যত্ন নিস, আর যে ঋণগুলো করে যাইতেছস সেইগুলোর কথা মাথায় রাখিস। ঠিক আছে মা। আম্মা, ও তো কাজ করতেই যাচ্ছে, এই সময় এই কথাটা বলা আপনার কি উচিত হইল? বাবা ঠিকই করছি, যাওয়ার সময় এই কথা বলা তো ঠিক হয় না। খোকা, যখনই আমাদের কথা মনে হইবে তখনই আমাদের ফোন দিবি। আব্বা, আমি সবসময় তোমার খোঁজ খবর রাখি, বোঝো না? আমার স্ত্রী, আমার সন্তান, সবার খোঁজ খবর তো আমার নিতে হবে। টেনশন করো না মা, আমি টাইম মতো ঋণ দেনা যা আছে সব শোধ করার চেষ্টা করবো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই। আব্বা, আপনার ছেলে বিদেশে যাচ্ছে, দেশে নয়। এখন পিছনে ডাকাটা আমার কেমন জানি মনে হচ্ছে। নাম্বার আছে, ফোন আছে, পরে ফোনে বলতে পারবেন তো? শোনো বৌমা, বাপ মা যদি সন্তানদের সামনে পিছন থেকে ডাকে তাহলে কোনো সমস্যা হয় না। এসব আমাদেরকে বুঝাইতে এসো না, আমরা নাদান বলদ না, আমরা এসব খুব ভালো করে বুঝি। অতি ভক্তি চোরের লক্ষণ। মামা। কিরে মা, তুই এই সময় কোত্থেকে? আসলে অনেক বিপদে পড়েই আপনার কাছে আসছি, কোনো উপায় নাই মামা, আমার একটা থাকার জায়গার খুব দরকার। কি কোস মা, থাকার জায়গায় ঢাকা শহরে একটা ভাঙাচুরা ঘর নিয়ে থাকি ছেলে মেয়ে নিয়ে, কেমনে তোরে রাখবো? মামা সাথে তো একটা বাচ্চাও দেখি। আসলে এই শহরে আমার আপন বলতে আপনি ছাড়া আর কেউ নাই। আরে আমাদের তো বেশি জায়গা লাগে না, আপনার খাটের উপর আর আমরা নিচে। চুপ কর মুগ্ধ, সব জায়গায় সব কথা চলে না। সরি মামা, আপনি কালকের মধ্যে একটা ব্যবস্থা করেন মামা। আপনি যদি ব্যবস্থা না করেন, এই শহরে আপনি ছাড়া আমার আপন বলতে তো আর কেউ নেই মামা। আমি এই সন্তানটারে নিয়ে কই যাবো কোন? যেখানেই যাচ্ছি সবাই কেমন জানি ব্যবহার করার চেষ্টা করছে, সবাই কেমন ভাবে জানি আচরণ করছে। আপনি যদি হাতটা ছাইড়া দেন মামা, কোথায় যাব বলেন? তার মধ্যে ছেলেটারে মানুষ করারও তো একটা ব্যাপার আছে, দয়া করেন মামা। আমার দুঃসম্পর্কের এক ভাই আছে ভাঙারির দোকানে, আমি বললে তোকে হয়তো থাকার ব্যবস্থা করে দেবে, থাকতে পারলে থাক, কোনো টাকা পয়সা নেবে না। সে না হয় হলো, কিন্তু মামা খাবারেরও তো ব্যবস্থা করতে হবে, একটা কাজ না হলে কিভাবে হয় বলেন? আচ্ছা, ওই দুতলায় এক ম্যাডাম একটা কাজের মেয়ের কথা বলছিল, তো দেখি চেষ্টা করে, তুই কাল সকালে আয়, দেখি কি করা যায়। আপনি বলেন আগামীকাল সকাল থেকেই আমি আসতেছি, বইলা দিয়েন আমি সকাল থেকে তুই আয়, ওনারা নিলে তো থেকে যাবি এখানে। হ্যাঁ মামা, আপনি একটু বললেন তাহলেই হবে। শেষ পর্যন্ত তুমি মানুষের বাসায় কাজ করবা আর আমি? তুই স্কুলে যাবি?
মানুষ আমারে বলবে কাজের বেটি রহিমা ছেলে। সকাল থেকে কি খাইছিস? কিছুই তো খাই নাই। তাহলে এবার ভেবে দেখ, না খেয়ে থাকলে কেউ 2 টাকা দিয়ে সাহায্য করবে না। ক্ষুধার জ্বালা কি বুঝতে পারছিস তো? কই কিছুই তো বললাম না। তোর এসব বুঝতে হবে না। আমি কোথায় কাজ করি কি করি সেটা আমার ব্যাপার। চল ওই তোদের ভাঙারের দোকানে দিয়ে আসি, হ্যাঁ মামা তোর চলেন। থাকার ব্যবস্থাটা করা যায় কিনা। এই সামনে বাসা। আরে ভাঙাচুরা কিচ্ছু নাই, তুমি কেমন করে বললে? বুঝলাম না মামা, আমার মনে হলো আমার আপন কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই শহরে আমি ছাড়া তোকে ধাক্কা দেওয়ার মতো কে আছে? ও সেই তো, আমি তো ভুলেই গেছিলাম মামা। এই শহরে একমাত্র আমার ছেলে, আর আপনি ছাড়া আমার আপন কেউ নেই। আমারই ভুল, বুঝতে পারি নাই। আচ্ছা ওঠো ওঠো। ঠিক আছে মামা, চলেন। আসসালামু আলাইকুম ম্যাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটা কাজের লোকের কথা বলেছিলেন, নিয়ে এসেছি। আচ্ছা ভিতরে আসুন। আচ্ছা, আপনি কি ওনাকে আমার কাজের লোক হিসেবে এনেছেন? হ্যাঁ ম্যাডাম। কিন্তু আমি তো আপনাকে মানে মুরব্বী একজন কাজের লোক এনেছিলাম, খালাম্মা বুয়া টাইপের। এটা তো ইয়াং একটা মেয়ে। ও আমার খুব কাছের লোক ম্যাডাম, ও ভালো, ওর গ্যারান্টি আমি নিয়ে নিলাম। ওকে আমি চিনি, ও খুব ভালো মানুষ। আরে সবই বুঝছি, সবাই আজকাল গ্যারান্টি নেয়, পরে চুরি চামারি, এমনকি ইয়াং মেয়েরা আজকাল বাড়িতে বাড়িতে দেহ বিক্রি করে। ওসব নিয়ে ভাববেন না ম্যাডাম, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ম্যাডাম, আপনি আসলে যেমনটা ভাবতেছেন আমি সত্যি এরকম না। আমি আপনার বাসায় কাজ করতে আসছি জীবন জীবিকার তাগিদে, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। আর আপনি যেটা বললেন এটা যদি করতাম তাহলে অন্তত আমার এই বয়সে আপনার বাসায় ঘোরাঘুরি করতে হতো না। আমাকে বিশ্বাস করতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার বিশ্বস্ত মানুষ, আপনার কথায় ভরসা করে আমি ওকে কাজে রাখলাম। আর তুমি যাও, এক্ষুনি গিয়ে কাজে লেগে পড়ো। বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না, কাপড় ধোয়া, মাজা ঘষা সব কিন্তু তোমারই করতে হবে। যা, নিজের বাসার মতো দেখভাল করে রাখিস, ম্যাডামের মন জোগানোর চেষ্টা করিস, ভালো হবে। জি মামা, আপনি কোনো টেনশন করবেন না। ঠিক আছে ম্যাডাম, কোন দিকে যাব কাজটা একটু বুঝাই দেন। আচ্ছা তুমি ওই দিকে যে কাজ করো। আচ্ছা ম্যাডাম। তো ম্যাডাম আমি আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ ম্যাডাম বলেন। তুমি এত ইয়াং একটা মেয়ে, তোমার তো স্বামী সন্তান সংসারে সুখে থাকার কথা, কিন্তু তোমার এই করুণ অবস্থা কেন? ম্যাডাম, ফার্স্ট টাইম আপনার কাজে জয়েন করেছি। আমার জীবনের হিস্টোরি শুনে আপনার মন ক্ষুণ্ণ হলে মাঝখান থেকে আমার চাকরিটা চলে যাবে। তাই বলি কি, কাজ তো করবো এখন থেকে নিয়মিত, আস্তে আস্তে না হয় শুনেন। তা অবশ্য ঠিকই বলেছো, আস্তে আস্তে শোনা যাবে। তার একটা কথা, আর যাই করো না কেন রান্নাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে করতে হবে। এই রান্নার জন্য তোমার স্যারের কাছ থেকে আমার অনেক কথা শুনতে হয়। তা রান্না বান্না কেমন পারো? না না ম্যাডাম, আপনি কোনো টেনশন করেন না, কোনো চিন্তাই করেন না। আমার বিশ্বাস আমার হাতের রান্না খেয়ে স্যার বলতে বাধ্য হবে রান্না সুন্দর ছিল। প্রথম প্রথম তোমাকে দেখে একটু অন্যরকম মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি তুমি জীবন জীবিকা এবং তোমার সন্তানের জন্য কাজ করছো।
জি ম্যাডাম। আর শোনো, আমি একটু বের হচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি এই বাড়িতেই থাকবে। আজকে কিন্তু তোমার বিশ্বাস অর্জনের দিন, তা ব্যতীত সিসি ক্যামেরা তো আছেই। জি ম্যাডাম, আপনি কোনো টেনশন করেন না, আমি সব কাজ সুন্দর মতো গোছায় রাখবো করে। আচ্ছা ঠিক আছে, বাকি সবগুলো রুমে কাজ করবা, কিন্তু আমার বেডরুমে তুমি ঢুকবা না, ওইটা আমি নিজেই গুছিয়ে নিতে পারবো। ও আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যাইতে আচ্ছা পারেন। থাকো। সব রুমে কাজ করতে পারবো, বেডরুমে যাইতে পারবো না, কি জানি বাবা, বড় লোকের ব্যাপার স্যাপার এসব আমার মাথায় এই ঢুকবো না। গেটটা লক করো তো। হ্যাঁ ম্যাডাম, আসতেছি। খাও। এনিথিং রং? খাবার কে রান্না করছে? আরে আর বইলো না, অসাধারণ একটা বুয়া, ফাটাফাটি রান্না করে, এত সুন্দর কাজ করে, মনে হয় ওর জন্মই হয়েছে বুয়া হওয়ার জন্য। বুয়ার জন্য যদি কোনো ডক্টরের ডিগ্রি দিয়ে থাকতো, ওরেই আমি দিয়ে দিতাম। মানে? আরে কতদিন থেকে বুয়া খুঁজছিলাম, আজকে ফাইনালে একটা বুয়া পেয়ে গেছি। এত ভালো কাজ করে, কি পারে না, একদম ঘরবাড়ি ঝকঝকে করে দিয়েছে। আর রান্না, তোমাকে বিয়ে করার পরে আজকে আমি পেট ভরে ভাত খেয়েছি। ভেবেছিলাম দুপুরে তোমার জন্য অফিসে পাঠাবো, কিন্তু ভাবলাম রাতে তোমাকে একদম সারপ্রাইজ দেই। কিন্তু রান্নাটা খুব পরিচিত লাগে। হোয়াট? না, আরে মালয়েশিয়ায় থাকতাম না, হুম। আমার রুমমেট ছিল, ও রান্না করতো, ও সেম টেস্ট আর কি। ভালো ভালো। আসি, বাই। ওকে বাই। কি ব্যাপার, তুমি এখানে? আসলে ম্যাডাম, কার জানি পরিচিত একটা গলা শুনলাম। শাট আপ, সে আর কেউ না, সে আমার হাজবেন্ড। এর জন্যই তোমার মতো ইয়াং মেয়েদের আমি কাজে রাখতে চাই না, নিজের মালিকের স্বামীর দিকে নজর দেয়। না না ম্যাডাম, আসলে আপনি যা ভাবছেন তা না, মানে গলাটা কেন জানি আমার খুব পরিচিত মনে হইল, তাই আর কি। আপনি কিছু মনে করিয়েন না। তাছাড়া স্যার তো আপনার হাজব্যান্ড, আল্লাহর পরে আমার রিজিক দাতা তিনি, তাকে আমি অসম্মান করব কি করে ভাবলেন? সে এরকম কথা আমি কখনো ভাবিও না। আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। অনেক কষ্টে এই কাজটা জোগাড় করেছি। ফার্স্ট টাইম তোর কোনো ব্যবহারে আমি মনক্ষুণ্ণ হয়েছি। নেক্সটে যদি এমন হয় তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। মাইন্ড ইট। ধর, কত কষ্ট করে একটা কাম জোগাইছি, সামান্য একটা কারণে আমার এই কাজটাও যদি চলে যায়, তারপরে আমি আর আমার সন্তান না খেয়ে অনাহারে দিন যাপন করতে হইব। কেন যে এরকম মনে হলো বুঝতে পারলাম না। আজকাল মনে হয় আমি একটু বেশিই ভাবছি। বাই। বাই।
বাই। আচ্ছা শোনো আইরিন, আমি একটু বাইরে যাচ্ছি, আর আমি না ফেরা পর্যন্ত তুমি কিন্তু বাসায় যাবে না। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। বাই। বাই। এইখানে 10,000 টাকা আছে। 10,000? 10,000 কেন দিবা? তোমার আমি এত স্যাক্রিফাইস করি আর তুমি মাত্র দিচ্ছ আমাকে 10,000? তোমার সাথে 10-এর কথা ছিল না, তোমার সঙ্গে কথা ছিল প্রতি মাসে তুমি আমাকে 20,000 টাকা দিবা। আর তুমি এত কামাইতেছো, আমার দিতে কি সমস্যা ভাই? আরে আরে রিল্যাক্স, আগামীকালকের মধ্যে বাকি 10,000 টাকা আমি পাঠিয়ে দিব। এখন আপাতত আমার কাছে নাই। আমি অনেক স্যাক্রিফাইস করতেছি, তুমি আমার দিবা 20,000 আর তুমি আমার দিচ্ছ 10,000। তোমার সঙ্গে তোমার 10-এর কথা ছিল না, আর তুমি তো অনেক কামাইতেছো, আমার দিতে তোমার কি সমস্যা? আরে ভাই থামো, বাকি 10,000 টাকা আমি আগামীকালকের মধ্যে তোমার কাছে পাঠিয়ে দিব। এখন আপাতত আমার কাছে নাই। ঠিক আছে, সময় মতো যদি টাকাটা পাই তাহলে কোনো প্রবলেম নাই, আর সময় মতো টাকাটা যদি না পাই আমি কিন্তু ঠিক জায়গায় ঠিক সময় সামনে গিয়ে দাঁড়াবো বলে দিলাম। না না, তোমার এত প্যারা নিতে হবে না, আমি প্রতি মাসে টাইম মতো টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর 20,000 করেই পাবা। ম্যাডাম, আজকে যতটুকু পারছি সব গোছায় রাখছি। আজকে আমি একটু যাই, আমার আসলে খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, যাও বাসায় গিয়ে রেস্ট করো, আমার অনেক টায়ার্ড লাগতেছে। ঠিক আছে ম্যাডাম। এটা একটা কাজ করলেন, আমার ভালো শরীরে নষ্ট করে দিলেন। আমার আম্মুকে এখন কি জবাব দিব? ফেলে দেওয়ার পর, আঘাত দেওয়ার পর এভাবে তাকে কি দেখেন? আপনার মনে করছে আপনার দোষ নেই? আরে তোমারও তো অনেক দোষ আছে, এত স্পিডে কেউ আসে? আরে আঙ্কেল, আপনার স্পিড ছিল না আমার স্পিড ছিল? আপনার গাড়ি আছে, আমার কিছু আছে? আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার আছে টেনশন। টেনশন? তোমার আবার কিসের টেনশন? আমার আম্মুকে খুঁজে পাচ্ছি না, সে এটা কি টেনশন না? তো তোমার আম্মু এখানে কোত্থেকে আসলো? তোমার আম্মু কোথায় থাকে? 2 তলায় যে মহিলাটা কাজ করে ওটাই আমার আম্মু। কিন্তু 2 তলায় তো আমার বাসা, তোমার আম্মুকে তো দেখলাম না। আরে ডান পাশের বাসাটা নেই, ওটা কার? আরে আঙ্কেল, এটা একটা কথা বললেন, আপনার বাসায় আমার আম্মু কাজ করে, সেটাই আপনি জানেন না। আরে আমি দেখবো কি করে? আমি তো সকালবেলা বের হয়ে যাই, সন্ধ্যার সময় আসি। আরে তোমার অনেকখানি তো কেটে গেছে মনে হচ্ছে, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। ও কিছু না, আমার আম্মু কি জানি একটা ট্রিটমেন্ট দেয়, সব ঠিক হয়ে যায়। তোমার আম্মু ডাক্তার নাকি? ডাক্তারের বাপ। আচ্ছা চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না না, আমি একাই যেতে পারবো। এই তুমি বেশি কথা বলো, ওঠো। আরে আঙ্কেল, এখানে থাকবেন কার? এখানে তো আমার বাসা না। আরে তোমার হাত কেটে গেছে না, ওখানে একটা ওয়ান টাইম টেপ মেরে দিই। একটু দাঁড়াও, একটা ওয়ান টাইম টেপ দেন তো ভাই।
একটা। ধন্যবাদ। আচ্ছা, তোমার মা আমাদের বাসায় কাজ করে, তোমার বাবা কই? বিদেশে। ও, বিদেশে। আরে আঙ্কেল এভাবে কেউ ব্রেক করতো এখন তো আমার থুতমাটা ফাইটে যেত। কি জানি বললো তোমার বাবা কই? বিদেশ। আঙ্কেল আপনি যেভাবে আমাকে টাকায় টাকায় যাচ্ছে আমি মনে হয় আপনার হারিয়ে যাওয়ার ছেলে। আর তুমি তো আমার ছেলের মতোই। কি জানি বলছিলা তোমার বাবা বিদেশে, তোমার মা মানুষের বাড়িতে কাজ করে? আরে আঙ্কেল খালি পেটে কি কথা হয়? এর খিদায় আমার পেটটা চুঁ চুঁ করছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমার খাবারের ব্যবস্থা করছি। আসো, বলো তুমি কি কি খাবা? যা যা খাবা সব বাসায় নিয়ে গিয়ে খাবা। তাহলে আমার খাওয়া হয়ে গেছে। কেন? আরে আমার আম্মু কারো জিনিস খাইতে দেয় না আমারে। আপনি যদি করেন তাহলে এখানেই খাওয়া। তোমার মা তো তাহলে খুব কড়া। জি হ্যাঁ, একের করা। আচ্ছা এবার কি কি নিবা নাও, তোমার যা যা পছন্দ সব নিবা। আঙ্কেল আমার একটা কেক দেন, ওই টাইম দেবেন। একটা চকলেট দেন, একটা কোক দিয়ে। তোমার মা মানুষের বাসায় কাজ করে, তুমি তো খাও সব ব্র্যান্ডের মাল, রুচি তো তোমার হেভি উপরে। আরে আঙ্কেল একটু আস্তে বলে, আমার আম্মু মানুষের বাসায় কাজ করে, মানুষ শুনলে কি বলবে? সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা তুমি খাও। আচ্ছা কি জানি বলছিলা তোমার বাবা কি করে? আরে আঙ্কেল আগে খাইতে দেন। আচ্ছা খাও। আমার আম্মু বলে আমার আব্বু নাকি বিদেশের জেলে, সত্যি না মিথ্যা ঠিক জানি না। তা তোমার দাদা দাদি কোথায়? দাদি একটা খারাপ লোক, দাদা খুব ভালো। ওনারা গ্রামে আছেন। ওনারা গ্রামে, তোমরা শহরে, বুঝলাম না কিছু। আরে আঙ্কেল একটু খাইতে তো দেন। ও সরি সরি, আচ্ছা খাও। আজকে একটু শান্তি মতন খাইলাম। আরে আমার আম্মু তো খাইতেই দেয় না। আরে খাইতে দিবে কেমনে, তোমার বাবা তো বিদেশের জেলে। আচ্ছা আঙ্কেল আপনার এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, আপনি আসলে কি করেন? আপনার বেতন কত? আরে নারীর বয়স আর পুরুষের বেতন শুনতে নেই। আমিও বিদেশে ছিলাম, বিদেশ থেকে এসে একটা ফিড মিল দিছি। এই হাঁস মুরগি গরু ছাগলের যে খাবার ফিড, এইটার মিল। তাহলে তো আপনি অনেক টাকা সাকিব আঙ্কেলের মতো। সাকিব খান? না না, সাকিব আল হাসান, ক্রিকেটার ক্রিকেটার। না, ওদের মতো এত না, একটু কম তাই না? একটু না অনেক কম। চলো তোমাদের বাসায় যাব। আরে না না, আমাদের তো বাসা নেই। আরে যা আছে সেখানেই যাব, চলো। আছে। এই ভাই, এই যে আপনার বিল রাখেন, এটা তুমি হাতে রাখো।
আসলা? এটা তো একটা দোকান। এটাই আমাদের বাসা, আমরা এখানেই থাকি। এখানে থাকো মানে? আচ্ছা, এখানে থাকতে তোমাদের সমস্যা হয় না? আমার হয় না, আম্মুর হয়। রাতে কে জানি এসে টিনের ধাক্কা, তখন আমার আম্মু খুব ভয় লাগে। তাহলে তো এখানে তোমাদের থাকা রিস্ক। হ্যাঁ, খুব রিস্ক, কিন্তু রিস্ক হলে কি হইব? গরিব মানুষ, আমাদের তো আর ফ্ল্যাট নেই। আমি যদি তোমাদের থাকার ব্যবস্থা করি? দিলে তো ঠিকই হয়, কিন্তু আমি মানলে আমার আম্মু মানবে না। এই 1000 টাকা রাখো। কিসের টাকা আঙ্কেল? আরে আমি তোমাকে দিলাম। আমার আম্মু বলছে কারো কোনো কাজ ছাড়া টাকা পয়সা নিবি না। আরে আমি কি দিতে পারি না তোমাকে? তোমার অ্যাক্সিডেন্ট করলাম, কষ্ট দিলাম, এর জন্য দিলাম। 50 টাকা নেই। কেন? আরে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন। ও মাই গড, তোমার আবার গার্লফ্রেন্ড? না না, ক্লাসমেট, আমার বন্ধুরা বলে গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, নাও, আসি। হ্যাঁ, তাহলে আমি আসলাম, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকেন। হ্যাঁ, বাই। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আঙ্কেলের নামটাই জানা হলো না। ও মাই গড, ছেলেটার তো নাম শোনা হলো না। শিট। তুমি এখানে বসে আছো আর আমি কোথায় খুঁজছি? না, আসলে বুঝতে পারতেছি না, আজকে হঠাৎ করে কেন জানি মনটা খারাপ হয়ে গেছে আমার। ও কিছু না। আব্বুর কথা মনে পড়ছে না? আব্বুর কথা মনে করার কি হইবে? আব্বু আছে বিদেশের জেলে আর আমরা দেশে মা ছিলে। পাকনা কথা কম বল মুগ্ধ, চল বাসায় যাই। আচ্ছা মুগ্ধ, একটা কথা বলি। বলো। বাসায় তো 1 পট চাউল আছে আর একটু ডাল আছে, সেটা দিয়ে তোকে খিচুড়ি করে দি বাবা। কিসের খিচুড়ি? আজকে চাইনিজ খাবো। চাইনিজ? চাইনিজ কোথায় পাবি? সেই কপাল কি আর তোর? তোর কপালে কি আর চাইনিজ আছে? আছে আছে, আমার কাছে 1000 টাকা আছে। 1000 টাকা? এই 1000 টাকা তুই কই পাইলি? চুরিও করিনি, বাটপাড়িও করিনি। তুমি যেই বাসায় কাজ করো ওই বাসার আঙ্কেল আমাকে 1000 টাকা দিচ্ছে। এই যে এখানে কেটে গেছে, সেই জন্য আমাকে টাকা দিচ্ছে। দেখি। ও মাই গড, এখানে কিভাবে কেটে গেছে? উনি হুন্ডা দিয়ে ধাক্কা দিছে। ঠিক হয়ে যাবে। এই দেখো সেরে গেল। ওই আঙ্কেলকে বলেছি আমার আম্মু এমন ট্রিটমেন্ট দিবে, সেরে যাবে। যাই বল মুগ্ধ, টাকাটা নেওয়া তোর উচিত হয়নি। উনি আর ওনার মিসেস খুবই ভালো মানুষ। উনি আমাদের থাকার জন্য বাসা নিয়ে দিতে চাইছেন। বাসা নিয়ে দিতে চাইছেন? না মুগ্ধ, মানুষের কোনো কিছুতে লোভ করতে নাই। চল বাসে চল।
ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আপনি অফিসে আইসেন না স্যার? যেমন স্যার আজকে আমাদের এক ফ্যাক্টরিতে এক ওয়ার্কারের মা মারা গেছে স্যার। স্যার আমরা সবাই মিলে ওখানেই যাব। ও মাই গড, আরে আপনি এই কথাটা আমাকে আগে বলবেন না, তাহলে আমি বাসা থেকে বের হতাম না। আর আজকে তো আমাদের মনে হয় তেমন কোনো অর্ডার নেই। হ্যাঁ স্যার, আমি সবাইকে ছুটি দিয়েছি স্যার। তাহলে ঠিকই আছে। মানে স্যার একটা কথা ছিল স্যার, একটা ফাইল সই করে নিতে হবে স্যার। স্যার আমি আপনার বাসায় আসতেছি স্যার। না না, আপনাকে বাসায় যাইতে হবে না। আমি তো আর এখন বাসায় যাচ্ছি না, আশেপাশেই আমি আছি। আপনি আসার সময় আমাকে ফোন দেন, আমি ওদিকেই এটা ডিল করছি। আসেন। কি জানি বললা, তোমার বাবা কই? বিদেশ। আপনি যেভাবে আমাকে টাকা দিয়ে যাচ্ছেন, আমি মনে হয় আপনার হারিয়ে যাওয়ার ছেলে। ছেলেটার বাবা বিদেশ, মা মানুষের বাসায় কাজ করছে। দাদা তাকে ভালোবাসে, দাদি বাসে না। কত কিছু যেন মিলে যাচ্ছে। শিট। ভাই একটা চা দেন। হ্যাঁ ম্যানেজার সাহেব। স্যার মানে একটা এমার্জেন্সি কথা ছিল স্যার। ইমার্জেন্সি? হ্যাঁ স্যার। কোথায় আসবো? স্যার আমাদের এই চায়ের এই যে টং দোকানের সামনে একটু আসবেন? আচ্ছা ঠিক আছে, আসতেছি। ভাই চাটা দিতে হবে না, আমি বিল দিয়ে দিচ্ছি। স্যার চায়ের বিল দিতে হবে না আজকে, আপনি তো প্রতিদিন চা খান এখানে, বিল দিতে হবে না আপনাকে আজকে। স্যার চাটা আজকে আমি খেলাম। আচ্ছা খান। ঠিক আছে স্যার। ওনাকে এভাবে বেঁধে রাখছেন কেন? উনি হচ্ছে আপনার বর্তমান স্ত্রীর সাবেক স্বামী। সাবেক স্বামী মানে? হ্যাঁ স্যার, আপনার অবচয়ে এ পর্যন্ত আপনার কোম্পানি থেকে 7 লক্ষ টাকা নিয়েছেন আপনার স্ত্রী জ্যাকলিন, আর সেই টাকার বরাদ্দ পেয়েছেন এই ভদ্রলোক। আরো বরাদ্দ পেয়েছেন স্যার ওনার বাবা মা ভাই সহ আরো অনেকেই। অথচ আপনি আপনার সাবেক স্ত্রীর খবর পর্যন্ত নেন নাই এবং নেওয়ার চেষ্টাও করেন নাই। মানে আপনি সব কি বলছেন? হ্যাঁ স্যার। আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যটা স্যারের সামনে খুলে বল। হ্যাঁ ভাই, আপনি জ্যাকলিনের স্বামী নন,
জ্যাকলিনের আসল স্বামী হচ্ছে আমি। ও এইভাবে ব্যবসা করে, একটারে ধরে একটারে ছাড়ে, এটা তার ব্যবসার একটা পলিসি। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছে এসব? জি হ্যাঁ, আপনার মতো আমিও সহজ সরল ভালো একজন মানুষ ছিলাম, কিন্তু জ্যাকলিনের প্রেমে পড়ে আমার জীবন, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু তছনছ করেছি। তারপর থেকে আমি তার পিছু ছাড়িনি। তারপর সে আমাকে প্রতিজ্ঞা করে সে আমার স্ত্রী থাকা অবস্থায় এই ব্যবসা চালিয়ে যাবে। ও মাই গড, আজাদ সাহেব, আমি এসব কি শুনছি? আমার সাথে এসব কি ঘটছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি যা শুনছেন ঠিকই শুনছেন, এরা মুখোশধারী শয়তান। প্রতি মাসে আপনার কোম্পানি থেকে আমাকে 20,000 টাকা দেওয়া হয়, তার বাবা মা, তার ভাই ভাবি সহ সবাইকে দেওয়া হয় আপনার এই 20,000 টাকা। আর শর্ত একটাই থাকে, আমরা যেন কখনো আপনাদের সামনে এসে এই কথাটা না বলি। শুধু এখানেই শেষ নয় স্যার, আপনার মিল, কারখানা, জায়গা জমি, স্থাবর যা কিছু আছে সবকিছুই আপনার বর্তমান স্ত্রী জ্যাকলিন তার নামে করে নিয়েছে। আর অলরেডি সেই উকিল নোটিশ আমাদের কাছে চলে আসছে। ওরা এখানে কে নিয়ে আসলো? কেউ যদি দেখে ফেলে? হারামজাদি, বিশ্বাসঘাতিনী। আমার ম্যাডামের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নাই। আপনার নিজের বাসায় যিনি কাজের বুয়া হয়ে আছেন তিনি হলেন আপনার সাবেক স্ত্রী আইরিন সুলতানা স্যার। সাবেক স্ত্রী মানে? হ্যাঁ, জি হ্যাঁ, সাবেক স্ত্রী। হ্যাঁ, নিজের বউ নিজের বাড়িতেই চাকরানি। এ গল্প নাটক সিনেমাকেও হার মানাবে ম্যাডাম, নাটক সিনেমাকেও হার মানাবে। ভাগ্যের কি পরিহাস, বিধাতার কি পরীক্ষা, নিজের বউ নিজের বাড়িতেই চাকরানি। খবরদার, আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি একটা মাল্টি চিটার, আপনি একটা বাটপার। ঋণ করে আপনাকে বিদেশে পাঠিয়েছিলাম আমি, মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে। সেই ঋণের দায় আপনি আমার উপর চাপিয়ে দিয়ে নিজের মতো ভেগে গেছে। অথচ আপনার বাবা, মা, ভাই, বোন সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আপনার বাবা, মা, ভাই, বোন ওই বাড়িতে আমাকে থাকতে দেয়। সেই ঋণের দায় আপনার মা, বাবা, ভাই, বোন সবাই আমাকে ওই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমাকে এবং আমার সন্তানকে ওই বাড়িতে তারা ঠাঁই দেয় না। আমি আমার সন্তানকে নিয়ে কত অসহায়ত্বের মধ্যে জীবন যাপন করছি, একটাবার ভেবে দেখেছেন আপনি? আপনি তো সব দায় আমার উপর চাপিয়ে দিয়ে ঠিকই নিশ্চিন্তে আছেন। ভাবেন তো, ওই শিশুটাকে আমার কোলে রেখে চলে গেছেন, তারপর তার আর আবার কি অবস্থা হয়েছে, আমরা কোথায় থেকেছি, কি করেছি, কিভাবে আমার এই সন্তানটাকে আমি লালন পালন করেছি এই 10টা বছর থেকে। একটাবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন আপনি? করেন। অথচ আজকে আপনি আমার নামটা কত সুন্দর করে স্পষ্ট করে বলছেন। আইরিন, লজ্জা করছে না আপনার ওই মুখে আমার নাম নিতে? খেয়ে না খেয়ে কোলে পিঠে করে আমি আপনার সন্তানকে মানুষ করেছি। আপনি
আপনার সন্তানকে ছেড়ে গেলেও আমি ছেড়ে যেতে পারিনি আমার নারী ছেঁড়া ধনকে। বিভিন্ন জায়গায় কাজ করেছি, মানুষের বাড়িতে কাজ করেছি। বিশ্বাস করেন, আমি যদি ভুল করেও জানতাম এইটা আপনার বাড়ি, খোদার কসম আমি এই বাড়িতে পাও রাখতাম না। একদম চুপ। গড়গড় করে কত কথা বলে যাচ্ছ। একবারও চিন্তা করেছো আমার অবস্থা কি? একবারও আমাকে বুঝেছো তুমি? আপনি করেছেন? খোঁজ নিয়েছেন আমার সন্তানের? হ্যাঁ, নিয়েছি। হ্যালো। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমি আপনার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠিয়ে দিলাম। এইটা ওই যে আইরিন ওর মামা, চাচা, খালু ওনাদের কাছে ধার করছে, এইটা ওরে দিয়ে দিতে বলল। আচ্ছা, আমি ব্যবস্থা করতে আসি। আব্বা, আমি একটা দারুণ কাজ পাইছি আব্বা। মালয়েশিয়া আসার পর কোম্পানি আমাকে ভালোবাসা অনেকগুলো লোকের দায়িত্ব আমার উপর দিছে আব্বা। আমি আগামী সপ্তাহের মধ্যে আরো 5 লাখ টাকা পাঠাইতে পারবো আব্বা। আব্বা, আর টাকা পাঠাইলে আপনি একটু বাড়ি সহ আর যা যা কাজ আছে এগুলো করে নেবেন। আর তারপরে আমি যে টাকা পাঠাবো এইটা দিয়ে কিছু জমি রাখবেন। আর দুলাভাই সহ যে খুচরা টাকাগুলো পাবে এইগুলি আমি আস্তে আস্তে পাঠিয়ে দিতেছি। আব্বা, তাহলে আজকে আমি রাখি আব্বা। রাখো বাবা। শ্বশুর আব্বা, আপনি তো এই গ্রামের মধ্যে প্রধান ধনী লোক হয়ে যাইবেন। নীলয় তো মারাত্মক লেভেলের কাম পাইছে। শোনো, তোমার একটা কথা কই, নিলয়ের ছেলে কিন্তু দিনে দিনে বড় হইয়া যাইতেছে। আর ও বড় হয়ে গেলে কিন্তু আমরা বুড়া বুড়ি আমাকেও কিন্তু দেখবো না। এলিগে কইতাছি, যা কিছু করবা ভাইবে চিন্তা করবা কিন্তু। আসলে তুমি সৎমাই রয়ে গেল। আমি আর তুমি যদি নীলয়ের কলিজাটা কাটটা খাইতেও চাই, ও সেটাও দিয়ে দেবে। শ্বশুর আব্বা, এই দুনিয়ায় বইয়ের বুদ্ধি দিয়ে জামাই চলে, যেমনটা আমি আপনার মায়ের বুদ্ধিতে চলি। কি বলতে চাও তুমি? শ্বশুর আব্বা, দুর্নাম ঢুকায় দেন বইয়ের উপরে, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, আমরা সবাই ভাগ করে নিব। ওর শ্বশুর বাড়ির ঋণ দানা কিভাবে মিটাইবো সেটা ওই ভালো জানে। তাই হ, জামাই বাবাজি একেবারে ঠিক কথা কইছে। নিলয় টাকা না দিলে ওর বউ কোথা থেকে ঋণ শোধ করবে? আব্বা গান, প্রবাসী বইয়ের নিঃশ্বাসের বিশ্বাস নাই, এইটা সব প্রবাসীরাই জানে। আগে টাকা আসুক, তারপরে ভাবা যাইব। হ, জামাই বাবাজি ঠিকই কইছে, আগে অ্যাকাউন্টে টাকা আসুক, তখন দরকার হয় আমরা বলবো না যে তোর বউ কার সাথে যেন বাইকে গেছে। তুমি বুঝো না? শ্বশুর আব্বা, আপনার ছেলে গেছে 6 মাস হলো, আর এইদিকে আপনার ছেলের বউ কার কাছে যাইতাছে আইতাছে, এইটার কি খবর রাখছেন আপনি? না, এইসব বাজে কথা আমি শুনতে চাই না। আপনার বউরে জিজ্ঞেস করেই দেখেন। বৌমা, এসব কি শুনছি? তুই নাকি পরকীয়া করছো? আব্বা, আপনি এসব কি বলতেছেন? আমার একটা সন্তান আছে, আমার স্বামী আছে, আমি এসব করতে দেবো কেন? নেকা, তুমি তো রাত্রেবেলা তোমার রুমে আমার যাইতে কইলা, তোমার স্বামী বিদেশ বইলা আমি গেলাম। উমা, এখন তো দেখি তুমি আমার বউরে সব কয়ে দিলা, এখন আমার বউরে কে সামলাবে? দুলা ভাই, আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতো সম্মান করি, আর আপনি কি না, ছি। দেখছেন আব্বা, দেখছেন কি অবস্থা? হারামজাদি, দুশ্চরিত্রা, তোরে আমি এই বাড়ি থেকে এক্ষুনি বাইর করবো। আয় তুমি চুপ করো। আম্মা, চল, আপনি আমাকে ভুল বুঝতেছেন।
এই শোন, তুই তোর সন্তানকে নিয়ে তোর গ্রাম, তোর বাবার গ্রাম, এই 2 গ্রাম ছেড়ে এমন কোথাও চলে যাবি যেন তোর খোঁজ কেউ না পায়। আর যদি কেউ খোঁজ পায় তাহলে তোর এই সন্তানের লাশ তুই পাবি না। না ভাই না, আপনারা দয়া করে আমার সন্তানের কোনো ক্ষতি করেন না। আমি কথা দিতেছি, এই গ্রাম সাইরা, আমার বাবার গ্রাম সাইরা, 100 গ্রাম সাইরা এমন কোনো জায়গায় যাবো, আপনারা কেন, হয়তো এই পৃথিবীর কেউ আর কোনোদিন আমার খোঁজ পাইব না, তবু দয়া করে আমার সন্তানের কোনো ক্ষতি করেন না। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আইরিন কই? আইরিন তো হ্যালো বাজান রে, কি আর কম দুঃখের কথা, তোর বউ তো আরেক বেটার লগে ভাগছে। কত করে বোঝাইলাম তোর বউরে, তোর বউ তো বুঝ মানলো না, কয় আগে যৌবন তারপরে অন্য কথা। হ্যালো শোন বুইরা, তোরে আমি আবারও কইতাছি, এই সমস্ত কথা যদি কোন অক্ষরেও তুই তোর পোলারে কস, তাইলে কিন্তু তোর দিন শেষ। 2 দিন পরে তো তুই মইরা যাবি। আর আমারও হনো ভরা যৌবন, আমি যদি দেখতে পারছি যে তুই উল্টা পাল্টা কথা তোর পোলারে কইছস, তাহলে গরম খুন্তি একেবারে বুঝ জানিস। আচ্ছা, আইরিনের সাথে নিলয় কোনোভাবে যোগাযোগ করতে পারবে না তো? না মাজান, এটা তো কোনো ক্রমেই সম্ভব নয়। আমি তো কল ডাইভার্ট করে ফেলছি। মানে খুব সোজা, কল দিব আপনারে আর ফোন আইব আমার কাছে। এইটা তো খুব ভালো কাম করছো জামাই বাবাজি। বুঝতে হইব না জামাই ডাকার? অবশ্য মাইয়াটা আমার আপন না, সৎ। কামটা কি তোমরা ভালো করলো? জামাই, তোমার শ্বশুরের তাই না জায়গা মতো রেখে আসো তো। আব্বা আসেন তো, আসেন জামাই, আসেন। কামটা কিন্তু ভালো হইতেছে না, আসেন জামাই, কামটা কিন্তু ভালো হইতেছে না। খারাপ কামের জন্য তো আমি আসেন। জামাই, জামাই আমার সাইডে দাও, জামাই। তোমার শ্বশুর একটা ডিস্টার্ব।
জামাই বাবাজি, তোমার আমার এই জন্যই তো এত ভালো লাগে। কেমনে জানো তুমি আমার মনের কথাটা বুঝা যাও। শাশুড়ি আম্মা এইভাবে বললেন না তো, আমার খুব লজ্জা লাগতেছে। জামাই বাবাজি ছাড়ো, আশেপাশের মানুষজন দেখলে কি মনে করবো কও। তবে জামাই বাবাজি, কোন রকম ভাবে নিলয়ের বউ যেন নিলয়ের পাঠানো একটা টাকাও না পায়, আর নিলয়ের সাথে যেন যোগাযোগ না করতে পারে। তুমি এমন কাজ করবা, সাপও যাতে মরে, লাঠিও যাতে না ভাঙে, এইটা কিন্তু দেখার দায়িত্ব তোমার। সেটা ঠিক আছে, আমি এমন চাল করব কোনোভাবেই বুঝতে পারবে না। কি রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, দীর্ঘদিন হয়ে যাচ্ছে আমার স্ত্রী আমার সন্তানের কোনো খোঁজ খবর পাইনি। বাবার সাথেও কথা বলতে পারছি না। সত্যি করে বলো তো, ঘটনা কি? আর বলিস না বাবা, তোর বউয়ের চিন্তায় চিন্তায় তোর বাপটা হার্ট স্ট্রোক করে মরে গেছে। আমি তোরে জানাই নাই, কারণ তুই বিদেশের বাড়িতে থাকস। তোর যদি চিন্তায় চিন্তায় কিছু হইয়া যায়, এই কারণে আমি তোরে কিছু জানাই নাই রে বাজার। আমারে ছেড়ে দে বাবা, আমারে ছেড়ে দে। বুইরা একদম চুপচাপ থাকবি, একটা ফোঁস দিয়া তোর হুলকুম সিরা ফেলামু। কাজটা ঠিক করো নাই মা। আমার মা মারা গেছে আসতে কতদিন আগে। বাপটা ছিল, তার কবরে একটু মাটি দিতে পারলাম না। আচ্ছা মা, আমার স্ত্রী সন্তান এখন কোথায়? কেন রে বাবা, আমি তো ফোনে তোরে সব বলছি। ও অন্য একজনের সাথে ভাগিয়ে গেছে। সেটা তো জানছি, এখন শুধু এইটুকু জানতে চাই, ডাইনিটার জন্য এত পরিশ্রম করে বিদেশে গেলাম, এত এত টাকা পাঠাইলাম, সেই টাকাগুলো নিয়ে ও আসলে গেছে কোথায়, কার কাছে গেছে? শেষবারের মতো ওর মুখটা আমি একটু দেখতে চাই। একটা বার আমি জিজ্ঞেস করতে চাই মা, আমার জীবন থেকে গিয়া আমার সন্তান নিয়ে কতটুকু সুখে আছে? বাবারে, এসব কথা বাদ দে তো, বিদেশ থেকে আসিস, চল তো বাড়ির ভিতরে চল। না মা, যেখানে আমার বাবা নেই, যেখানে আমার স্ত্রী সন্তান নেই, সেখানে স্মৃতিগুলো আমাকে কুকড়ে মুকড়ে খাবে মা। আমি আসি মা। বাবারে, এই আমি বলতেছিলাম কি, তোর জন্য আমি অনেক সুন্দর দেখে একটা মেয়ে ঠিক করছি, ওরে বিয়ে করে তোরে এই বাড়িতে রাখবো। লাগবে না মা, আমার ভবিষ্যতে কি হবে আমি নিজেও জানি না। অন্য মেয়েকে আমার জীবনে জড়িয়ে তার জীবনটা নষ্ট করো না। আমি আর এইসবের মধ্যে যেতে চাই না মা। ভালো থেকো, আসি আসি মা। কিন্তু বাবা, তুই এখন যাবি কোথায়? কোথায় যাব জানি না মা, তবে আমার জন্য এইটুকু দোয়া করো, ওই ডাইনিটার সাথে যেন আমার কোনোদিন দেখা না হয়। একদম চুপ, চুপ কর। জয়, ওরে ছাইড়া দাও, আপদ বিদায় হইছে। ও হুনামাগো শান্তি আর শান্তি খালি। শান্তি?
শান্তির খোঁজ করোস? জানিস না তোরা, বাবা আদম আলাইহিসসালামকে এই পৃথিবীতে পাঠাইছিল শাস্তির জন্য, শান্তির জন্য না। তোরা তোরা এই জীবনে শান্তি পাবি না। চুপ থাকতো বুড়া ভাই, তুই তো নিজের চিন্তা কর। তুই এখন কি খাবি, কই যাবি সেই চিন্তা কর। তুই আমার শাস্তি নিয়ে পড়ছস না, করে দিব না। শোন বুড়া, তুই এখন কি করবি না করবি এগুলো আমার জানার দরকার নাই, কারণ তুই তোর পোলার কাছে এখন নিহিত, ঠিক আছে? আর আমি আমার জামাই বাবাজিরে নিয়ে সয় সম্পত্তি নিয়ে নতুন করে সংসার সাজামো। জামাই বাবাজি আইসা পড়ো। হে আল্লাহ, তুই তো সব কিছুর চাকরি, এই জালিমের বিচার আমি তোর কথাই দিলাম। আমি আস্তে আস্তে ধ্বংস হতে থাকি। এর মধ্যে আমার জীবনে ইন করে এই ডাইনি জ্যাকলিন। ছলে বলে কলে কৌশলে এই জ্যাকলিন আমাকে তার প্রেমের ফাঁদে ফেলতে থাকে। তারপর একটা ট্যাপ সাজিয়ে সেইখান থেকে কিছু পোলাপান দিয়ে আমাকে আটকিয়ে দেয়। আমি বুঝলাম না তো, ওই বেটা বিয়া করস নাই, শাদি করস নাই, আইসা একটা মেয়ের রুমে ঢুকে পড়ছস, কি শুরু করছিস সেগুলা? আরে ভাই, ওরে তো আমি ভালোবাসি, আমারে ভালোবাসি। আমার অনলাইন নষ্টামি করতে আইছস, আজকে তুই বাড়ি করছস, আজকে তোরা খাইছি। বৈশালী, নষ্টামি করবি বিয়ের পর গিয়ে করবি, বিয়ের আগে কোনো নষ্টামি চলবে না। কি আমি নষ্টা? শোনো, আমরা কিন্তু আজকেই বিয়ে করব। কি তুমি কি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো। ঠিক আছে, ছাড়েন ছাড়েন, যান যান, এখন যান। এই চল, যত সব ফালতু। চলো যান, আর দেরি না করি। এমনিতেই মান সম্মান কিন্তু সমাজে আর নাই, এর বেশি দেরি হলে আমাদের কিন্তু থানা পুলিশ হয়ে যাবে। চলো আমরা কাজী অফিসে যাই। চলো। তারপর যা হওয়ার তাই। এই মাল্টি চিটার এই জ্যাকলিনকে নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাকে সংসার করতে হয়েছে। আমি আমার সন্তানকে দেখে বারবার আমার মনে হয়েছে ওই আমার সন্তান, কিন্তু নাম জানি না, একটা বারের জন্য বলেনি ও আমার সন্তান। কত কাছ থেকে আমি আমার সন্তানকে দেখার পরে আমি আমার সন্তানের কাছে যাইতে পারি, বলতে পারিনি আমি তোর বাবা, তুই আমার সন্তান। আর তুমি বলছো আমি খোঁজ দেইনি। সবাই আমার সাথে চিটারি করেছে, মাল্টি চিটারদের প্যাচে পড়েছি আমি। আমাকে ক্ষমা করে দাও বউ, আমাকে ক্ষমা করে দাও। স্যার আমি তাইলে এই জ্যাকলিন আর ওই বাবুলাল রে জেলখানায় নিয়ে গেলাম স্যার। বাবা জীবন এবার ওঠ, চল এবার হসুন বাড়ি যাবি। স্যার আমি নিয়ে গেলাম কিন্তু। যান, আমারে ক্ষমা করে দাও। আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে আমার কাছে, আমাদের সন্তানের কাছে। দেখো আজ তাই সত্যি হলো, তুমি আমার কাছে, আমার সামনে দাঁড়িয়ে আছো। বাহ আঙ্কেল বাহ, আপনার সেই জাদুকর, আমাকে ম্যানেজ করলেন, আমার আম্মুকে ম্যানেজ করলেন। কাকে আঙ্কেল বলছিস? উনি তোর বাবা। উনি আমার বাবা? হ্যাঁ। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল তুমি আমার সন্তান,
ওই যে তুমি বলছিলা বারবার আমার দিকে তাকিয়ে কি দেখেন, মনে হয় আমি আপনার হারিয়ে যাওয়ার সন্তান। আসলে তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। বলেছিলে না তোমার বাবা জেলে, সেই জেল থেকে আমি ছাড়া পেয়ে তোমার মায়ের কাছে তোমার কাছে এসেছি। সত্যি করে বলতো মুগ্ধ, তোর এখন কেমন লাগছে? আমার একটা খটকা লাগছে আঙ্কেল। বাবা